হ্যালো, ওয়েলকাম টু স্টাডি ডিটিএন। আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন। যদি দেখতে এবং শুনতে পান তাহলে আমাকে জানান। দেখতে এবং শুনতে পেলে আমাকে জানান প্লিজ। সবাই জয়েন করুন, দিয়ে আমরা আমাদের ক্লাস শুরু করব। সবাই ক্লাসে জয়েন হন। ওয়েলকাম অক্ষয় মণ্ডল। দেখতে এবং শুনতে পাচ্ছেন? স্ক্রিন দেখা যাচ্ছে? বলুন প্লিজ। স্ক্রিন দেখা যাচ্ছে? বলুন প্লিজ, জানান আমাকে। মৌসুমী খাতুন, ওয়েলকাম। দেখতে এবং শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, ভেরি গুড। আমরা 1 মিনিট ওয়েট করবো, দিয়ে আমরা আমাদের ক্লাস শুরু করব। ঠিক আছে? ওয়েলকাম অক্ষয় মণ্ডল, ওয়েলকাম মৌসুমী খাতুন, ওয়েলকাম এনাজমি। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, একটা ইম্পর্টেন্ট পার্ট, যেটা হচ্ছে এজ অফ চসার। আমরা দুটো পার্টে এটা পড়বো। প্রথমে আমরা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড দেখে নেবো, কিছু অথার পড়ে নেবো, তারপরে আমরা চসারকে পড়বো, তারপর ক্যান্টারবুরি টেলসটা আমরা ডিটেলসে আলোচনা করব। ঠিক আছে? প্রত্যেকটা টেলস, প্রত্যেকটা পিলগ্রিমসের ব্যাপারে। তো আজকে আমরা ফার্স্ট পার্টটা পড়ে নেবো, নেক্সট ক্লাসে আমরা এর সেকেন্ড পার্টটা পড়ে এজ অফ চসারটা আমরা শেষ করে দেবো। ওকে, ওয়েলকাম তৃষা কর্মকার। তাহলে আমরা শুরু করছি আজকের ক্লাসটা। দেখুন, এই ক্লাসটা যেটা আছে সেটা আমাদের পিএসসি যেটা আছে আমাদের, সেখানে খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, কারণ এখান থেকে আমাদের কোশ্চেনগুলো আসবে বলেছে, মানে এই এরা থেকে, এই যুগ থেকে, এবং আমাদের ইউজিসি নেটেতেও প্রশ্ন আসেই ক্যান্টারবুরি টেলস থেকে বা চসার থেকে বা এইসব এজগুলো থেকে। সেক্ষেত্রে আপনাদের কিন্তু খুবই এটা একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তাহলে আমরা আজকে প্রথম থেকে শুরু করছি। ওকে, কারোর কোনো কিছু জিজ্ঞাসা থাকলে বলুন, তারপর ক্লাস শুরু করবো। অর্ঘদীপ ব্যানার্জি, ওয়েলকাম। দেখুন, প্রথম যেটা আমাদের আছে সেটা হচ্ছে, দাঁড়ান, দেখুন এজ অফ চসার। ঠিক আছে, এর যে যুগটা সেটা কোনো কোনো জায়গায় বলা হয় 1300 থেকে 1400, আবার মতান্তরে কোথাও কোথাও বলা হয় 1343 থেকে 1450। ঠিক আছে, এবার পরীক্ষায় আপনারা যেরকম অপশন পাবেন ঠিক সেরকম ভাবে অ্যান্সারটা আপনারা করবেন। কুতুব খান, ওয়েলকাম। ঠিক আছে, তাহলে যুগটা এইরকম ধরনের, কারণ এই যে এই সালগুলো, এগুলোতে চরম ভাবে মতান্তর থেকে থাকে। যে কোনো যুগ বলুন, এগুলোতে কোনো ক্রিটিক্স এটা বলে, তো কোনো ক্রিটিক্স এটা বলে। সেক্ষেত্রে যেটা সব থেকে অ্যাকসেপ্টেবল সেই দুটো আমি নিয়ে এসেছি এখানে। আরো অনেক ক্রিটিক্সের অনেক মত পাবেন আপনারা, বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম পেতে পারেন, বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন জায়গায় আপনারা পেতে পারেন। কিন্তু আমি যে দুটো এনেছি সেটা হচ্ছে বেশিরভাগ যেটা আর কি অ্যাকসেপ্ট করা হয়েছে সেই জিনিসটা। তাহলে প্রথমে আমরা এর হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা সম্বন্ধে একটু জেনে নিই। প্রথমে দেখুন বলছে যে 100 ইয়ার্স ওয়ার, যে তিনটে এখানে 3 মেজর হিস্টোরিক্যাল রেকর্ডস। ঠিক আছে, এক সেকেন্ড। এক সেকেন্ড দাঁড়ান, দেখা যাচ্ছে না, আমি দেখি। অবশ্যই জয়েন হয়ে যাচ্ছে আরামসে। জয়েন হয়ে যাচ্ছে, কোনো ব্যাপারই নাই। বেশ, দেখুন তাহলে তিনটে এখানে মেজর ঘটনা ঘটেছিল। কি কি? প্রথমটা হচ্ছে 100 ইয়ার্স ওয়ার, তারপর হচ্ছে কি ব্ল্যাক ডেথ অ্যান্ড পিজেন্ট রেভল্ট। এই তিনটে সম্বন্ধে আপনাদের কারো আইডিয়া আছে? থাকা উচিত, কারণ আমরা বহুদিন ধরে পড়ছি এটা। পল্লবী দাঙ্গা, ওয়েলকাম।
জয়েন হওয়া গেল তাহলে? বেশ, বলুন এই তিনটে সম্বন্ধে আপনাদের কারো কোনো আইডিয়া আছে আগে থেকে? বলুন। এখনকার যুগে যারা ধরুন অনার্স পড়ছে তাদের কিন্তু অতটাও আইডিয়া নেই হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার সম্বন্ধে, ঠিক আছে? তারা কিন্তু জাস্ট কিছু টেক্সট ফেক্সট পড়ে আসছে তারা। এবার আমরা কিন্তু এই জিনিসগুলো পড়েছি যারা একটু মোটামুটি ধরুন 2015 বা তার আগে যারা অনার্স করেছে। হ্যাঁ স্যার। বেশ, দেখুন তবু আমি বলেছি আমি শর্টে এনেছি কারণ একটা টপিক বিশাল বড় বড়, অত বড় আমাদের পড়ে লাভ নেই, আমাদের হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অত বেশি আসবে না, তাই যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেগুলো নিয়ে এসেছি আমি। স্ক্রিন ব্ল্যাক হয়ে যাচ্ছে, হ্যাঁ ঠিক আছে, ওকে। ইংল্যান্ড ভার্সেস ফ্রান্স, ঠিক। দেখুন 100 ইয়ার্স ওয়ার, এখানে কি হয়েছিল প্রথমে দেখুন একটা পয়েন্ট পয়েন্ট করে নিয়ে এসছে, ছোট্ট ছোট্ট পয়েন্ট, একদম ছোট্ট ছোট্ট পয়েন্ট। প্রথমে হচ্ছে কি ডেট, ডেটটা দেখুন, প্রথমে হচ্ছে কি ডেট, বলছে কি 24 মে 1337 থেকে 19 অক্টোবর 1453 পর্যন্ত এই যুদ্ধ হয়েছিল। ডিউরেশন কত? 116 বছর, এটা মনে রাখবেন যে 116 ইয়ার্স। ইয়ার্স কি কি হয়েছিল দেখুন, কি কি হয়েছিল? 116 বছর, 4 মাস, 3 সপ্তাহ, 4 দিন, এই আমাদের যুদ্ধটা ডিউরেশন ছিল। ফট বিটুইন ইংল্যান্ড অ্যান্ড ফ্রান্স, রেজাল্ট কি? ফ্রেঞ্চ ভিক্টরি। তবে ব্রিটিশ কিন্তু এখানে অনেক যুদ্ধে জিতেছিল, পার্টিকুলার যুদ্ধে, কিন্তু আলটিমেট মোদ্দা রেজাল্ট কিন্তু হয়েছিল কি? যে আমাদের ফ্রেঞ্চ ভিক্টরি। এবং এই যুদ্ধের উদ্দেশ্য কি? ইনিশিয়েটেড বাই অ্যান্ড কজ। কি লিখছে? যে কিং এডওয়ার্ড থার্ড অফ ইংল্যান্ড, এডওয়ার্ড থার্ড ইনভেডেড ফ্লান্ডার্স ইন 1337 ইন অর্ডার টু অ্যাসার্ট হিজ ক্লেম টু দ্য ফ্রেঞ্চ ক্রাউন। তাহলে মেন উদ্দেশ্য কি? জমি দখল। তাহলে কি চাইছিল তারা? যে ফ্রান্সের একটা আধিপত্য বিস্তার করতে, ফ্রান্সের রাজাকে সরিয়ে, ঠিক আছে? বোধহয় ছিল ফিলিপ সিক্স, ফিলিপ সিক্স ছিল ফ্রান্সের রাজা। ফ্রেঞ্চ কিং, ফ্রেঞ্চ কিং কে ছিল? ফিলিপ সিক্স। আসলে এইভাবে লেখা আছে সিক্স, ওকে। তাহলে এই হচ্ছে বিষয় আমাদের, এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড। এর ইম্পর্টেন্ট ব্যাটেল গুলো কি ছিল যেখানে যেখানে জিতেছিল আমাদের ব্রিটিশরা? ব্যাটেল অফ ক্রেসি, ঠিক আছে, অগাস্ট 1346, ব্যাটেল দ্যাট রেজাল্টেড ইন ভিক্টরি ফর দ্য ইংলিশ ইন দ্য ফার্স্ট ডিকেড অফ দ্য 100 ইয়ার্স ওয়ার এগেনস্ট দ্য ফ্রেঞ্চ, ওকে। নেক্সট দেখুন, নেক্সট হচ্ছে ব্যাটেল অফ পোইটিয়াস। কি বলছে? ব্যাটেল অফ পোইটিয়াস অন 19 সেপ্টেম্বর 1356 সালে হয়েছিল এটা, ঠিক আছে। সিই, সিই মানে কি একটু বলুন দেখি, সিই মানে কি? জয়নাল স্যার, ওকে, ওয়েলকাম। বলুন সিই মানে কি? ফুল ফর্মটা বলুন আমাকে, সি এর ফুল ফর্মটা কেউ বলুন আমাকে। বৈশাখী চ্যাটার্জি, ওয়েলকাম। সিঞ্জিনী কুন্ডু, ওয়েলকাম। বলুন সি এর ফুল ফর্ম কি? বলুন দেখি কেউ একজন, 1 সেকেন্ড। দেখি কে কি বললো। ক্রাইস্ট এরা, কমন এরা, বৈশাখী চ্যাটার্জি একজন ঠিক বলে, ক্রিশ্চিয়ান এরা, কমন এরা, দেখুন কটা কিছু আছে, দেখুন এটা হচ্ছে কমন এরা। আমি বলে দিচ্ছি, এগুলো নামগুলো মনে রাখবেন, সেটা জিজ্ঞেস করলাম আমি কোথায় লিখি, কোথায় লিখি, হ্যাঁ লিখে দিচ্ছি। কমন এরা মানে কি? যে যুগটা আমাদের এখন চলছে। বিসি আর বিসিই মানে বলুন, এটা ফুল ফর্ম বলুন দেখি, এটা ফুল ফর্ম বলুন কেউ, এটা ফুল ফর্ম কেউ বলুন প্লিজ। বিসি বা বিসিই বলুন। ক্রিশ্চিয়ান এরা ঠিক, একদম ঠিক ঠিক, আমি উল্টে দিলাম।
খ্রিস্টান এরাটাও ঠিক ধরা হবে একদমই, ঠিক আছে তো, ক্রাইস্ট এরাটাও ঠিক ধরা হবে, কারণ কি ক্রাইস্টের পর থেকে ধরা হচ্ছে, কিন্তু মেনলি কমন এরা বলবেন, ক্রাইস্ট এরাটাও ভুল নয়, ঠিক আছে তো, এটা হচ্ছে বিফোর ক্রাইস্ট এরা। ওকে, লিখে দিচ্ছি, ক্রাইস্ট এরাটাও কিন্তু ভুল নয়, খ্রিস্টান এরাটাও কিন্তু ভুল নয়। সিই মানে বলুন, সিই, সিই হলো এডি, এডি বলুন, এডি বলুন, এডিটা বলুন, তাহলে এই টার্মগুলো জেনে রাখা দরকার, এডিটা বলুন কেউ, এডিটা কেউ বলুন। অ্যানোডমিনি, একদম ঠিক, একদম ঠিক, অ্যানোডমিনি, ঠিক। তা সেক্ষেত্রে এখানে বলছে কি, তাহলে দ্য ব্যাটেল অফ পোইটিয়ার্স অন 19 সেপ্টেম্বর 1356 কমন এরা ওয়াজ দ্য সেকেন্ড গ্রেট ব্যাটেল অফ 100 ইয়ার্স ওয়ার, 1337 থেকে 1453, যেটা হয়েছিল আমাদের আর কি 116 বছরের। আটটা ক্রেসি 1346 এটা হয়েছিল আমাদের, 1346 ক্রেসি হয়েছিল, তারপরে হচ্ছে 1356 এটা, অ্যান্ড ওয়ান সেকেন্ড ইট ওয়াজ ইংলিশ টু ওন। ওকে, ঠিক আছে। তারপরে হচ্ছে কি ব্যাটল অফ এগিনকোর্ট, কি বলছে, অক্টোবর 1415 হয়েছিল। Decisive battle in 100 Years' War that resulted in the victory of English over the French. And the English army led by King Henry V famously achieved victory in spite of the numerical superiority of its opponent. ঠিক আছে, এই হচ্ছে আমাদের তিনটে মোটামুটি ইম্পর্টেন্ট ব্যাটল, যেগুলো আমার মনে হয়েছে ইম্পর্টেন্ট পরীক্ষায়, যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছে, সেই জিনিসটা সম্বন্ধে আমি বললাম। ব্ল্যাক ডেথটাকে বলুন দেখি কি জিনিস, কে বলতে পারবে? ব্ল্যাক ডেথ, ব্ল্যাক ডেথ কে বলতে পারবে বলুন? সবাই ঠিক বলছেন, অ্যানাডোমিনি। বলুন ব্ল্যাক ডেথ সম্বন্ধে কেউ বলুন, প্লিজ বলুন, ব্ল্যাক ডেথ সম্বন্ধে কেউ বলুন, ব্ল্যাক ডেথ বলুন প্লিজ। আমাদের যেমন করোনা হয়েছিল এপিডেমিক বা প্যান্ডেমিক, তেমনি কিন্তু ওখানেও আমাদের ইউরোপেও কিন্তু ব্ল্যাক ডেথ হয়েছিল, যেটা আমাদের এখানে ছিল করোনা ভাইরাস বা কোভিড-19, আর সেখানে হয়েছিল কি, ওটা প্লেগ। যে প্লেগ রোগটা কিন্তু একটা ইঁদুরবাহী রোগ, মহামারী, প্যান্ডেমিক মহামারী, একটা মহামারী হয়েছিল, সেখানে কিন্তু 1/3 পপুলেশন মারা গেছিল, এত ভয়ঙ্কর। এবং তখন কি হতো, তখন যখনই মহামারী গুলো আসতো, ভারতবর্ষ যতবার মহামারী এসছে ততবার সবাই ঈশ্বরের প্রতি ভরসা করেছে। এখানেও যখন মহামারী এসছে, তখন এটা ক্লার্জি বলুন বা ক্রিশ্চিয়ানিটি বলুন বা গডকে বলুন, তারা কিন্তু এখানে বিশ্বাস করেছে গড এটা ঠিক করে দেবে। তখন মেডিকেল সায়েন্সের কিন্তু এতটাও প্রসার ঘটেনি, তখন মানুষ মেডিকেল সায়েন্সের থেকে কিন্তু এই ধর্ম জিনিসটাকে বেশি প্রায়োরিটি দিত। ঠিক আছে, নিবেদিতা গায়েন ওয়েলকাম। সেইটাকে বলা হচ্ছে আমাদের ব্ল্যাক ডেথ, প্লেগ, এনার্জি ঠিক বলেছে, প্লেগ একটা ভয়ঙ্কর লেভেলের রোগ। 1/3 অফ ইউরোপ পপুলেশন ওয়ার ওয়াইপড আউট ডিউ টু ব্ল্যাক ডেথ উইদিন 5 ইয়ার্স। 5 বছরে 1/3 পপুলেশন, 1/3 পপুলেশন কিন্তু মারা গেছিল। কেন? চিকিৎসার অভাবে। তখন চিকিৎসা বলতে কি হতো, অনলি ধর্ম, ধর্মে কি বলেছে বা ধর্মে কি হয়েছে, কোন একটা তুমি একটা সার্মন করে নাও, তুমি একটা কোনো ক্রিয়া করে নাও, তোমার কিন্তু ঠিক হয়ে যাবে। তুমি আমাদের ভারতবর্ষে কোনো একটা পুজো দিয়ে দাও, তুমি দেখবে তোমার এগুলো কিন্তু অনেকটা ঠিক হয়ে যাবে। ভারতবর্ষে কলেরা মহামারী দেখা দিয়েছিল, অনেক কিছু, বসন্ত তো ভয়ঙ্কর লেভেলের হতো, যেটা পক্স বলা হয়। এখন চিকেন পক্স, আগে একটা গুটি পক্স বলে হতো, একটা গুটি বসন্ত, সেটা কিন্তু মারাত্মক লেভেল হতো। এখন কিন্তু ওটার টিকা হয়ে গেছে, ওটা আর দেখা যায় না, খুব কম, ওটার মৃত্যুর হার কিন্তু অনেক বেশি চিকেন পক্সের থেকে। আগে পক্স যে ছিল, আপনারা যদি পড়ে থাকেন কোনোদিন, শিবরাম চক্রবর্তীর দেবতার জন্ম পড়েছেন কেউ? খুব সুন্দর গল্প একটা, পড়েছেন কখনো? দেবতার জন্ম পড়েছেন গল্পটা? সেখানে বলা হচ্ছে কি, সেখানে কিন্তু মেডিকেল সায়েন্সে প্রথমে দেখা গেল একটা ঢিবি ছিল, সেই ঢিবিটা লেখকের পায়ে লাগলো, সে সেটাকে সাইড বাই সাইড করে দিল, ফেলে দিল। কেউ একজন সেটাকে তুলে নিয়ে একটা সিঁদুর ফিঁদুর লেপে নিয়ে গিয়ে, হ্যাঁ, কোভিডের সময় মোদি থালা বাটি চা গজাতে বলেছিল। তাই ওটা কিন্তু ওই করোনা ভাগানোর জন্য নয়, ওটা অন্য কারণে বলেছিল। ওটা যে কজটা বলেছিল সেটা হচ্ছে গিয়ে, ওই যারা করোনাতে যারা ওয়ার্কার ছিল, যেমন ধরুন ডাক্তার, নার্স, পুলিশ, যারা ধরুন হেলথ ওয়ার্কার, তাদের জন্য একটা অভিবাদন জানার জন্য, ঠিক আছে তো, এই জন্য বলেছিল ওটা থালা বাটি গ্লাস।
থালাবাটি গ্লাস, আমার মনে পড়ে গেল ঘটনাটা, ভিডিও দেখেছিলাম, থালাবাটি গ্লাস পড়েছিল ঘরে বাজাতে। আর আমাদের লোকেরা এতটা ক্রিয়েটিভ, এতটা বেশি উৎসাহী, তারা রাস্তায় বেরিয়ে ঢাক ঢোল পিটিয়ে, কেউ দেখছে একজন টিনে বড়াম বড়াম করে বেরাতে বেরাতে একবারে ভয়ঙ্কর লেভেলে উদযাপন করেছিল। একটা মানে মনে হচ্ছে দিওয়ালি চলছে একদম লেভেলের জিনিস করো না থালাবাটি গ্লাস। যাই হোক, ডিউ টু ব্ল্যাক ডেথ, দেবতার জন্ম বলছিলাম না, দেবতার জন্মে কি হলো, শিবরাম চক্রবর্তীর পায়ে একটা কি বলেছিল, ঢিবি না কেরা বলেছিল একটা ওয়ার্ডটা মাথায় আসছে না, যে আপনার মাথা মনে আসতে বলবেন, সেই জিনিসটা ওর পায়ে লেগেছিল, সেইটাকে তুলে নিয়ে গিয়ে সে একটা জায়গায় সাইড করেছিল। সেই পাথরটাকে কেউ নিয়ে গিয়ে কিন্তু একটা সিঁদুর ফিদুর লেপে তেল ফেল দিয়ে কিন্তু ওকে দেবতার মতো স্থান করে দিয়েছিল। এবার কি হলো, তখন ওখানে কিন্তু বসন্ত দেখা দিল, যে বসন্তের সময় সবাই ওই ঢিবিটার কাছে গিয়ে কিন্তু কি করছে, সবাই পুজো অর্চনা করছে, তাতে নাকি চরণামৃত খাচ্ছে, তাতে নাকি সব অসুখ সেরে যাচ্ছে। এবার যখন খুবই মহামারীর প্রকোপ দেখা দিল, লেখকের মা বলছে তুই যা ওখানে গিয়ে পুজো অর্চনা করে আয়, ও যাচ্ছে, আমি তো সরিয়েছি ওটাকে, আমি তো কিছু করেছি, ও হবে না। লাস্টে যখন দেখছি সবাই মারা যাচ্ছে, তখন ও ভয়ে গিয়ে ওখানে গিয়ে প্রণাম করে বললো যে আমাকে বাঁচিয়ে দাও, দ্যাট ইজ দেবতার জন্ম। তেমনি এখানে ব্ল্যাক ডেথের সময় কি হতো, মানুষ চিরকাল ধর্মের ঈশ্বর তাদের পুজো আর্চা করে সারানোর চেষ্টা করতো। মেডিকেল সায়েন্সের উন্নতি ঘটেনি, সুতরাং মারা গেছে। পিপল আস্কিং ফর হিলিং পাওয়ার অফ ক্লার্জি অ্যান্ড ক্রিশ্চিয়ানিটি। তারপরে যখন দেখা গেল সবাই মারা যাচ্ছে, তখন কি হলো, মেডিকেল সায়েন্সের উপরে ভরসা ছিল, মেডিকেল সায়েন্স ডেভেলপড। ওকে, তখন কিন্তু মেডিকেল সায়েন্স ডেভেলপ করলো। ওকে, দ্য ব্ল্যাক ডেথ ওয়াজ এ bubonic plague pandemic occurring in Europe from 1346 to 1353। এই যে মতান্তরগুলো দেখুন আপনারা, এই যে কেউ বলে এটা, কেউ বলছে এইটা। One of the most fatal pandemics in human history, as many 50 million people perished, মারা গেছিল 50 million, perhaps the 50% of Europe 14th century population। 14 শতকে কি হলো, 14 শতকে 50% ইউরোপের পপুলেশন কিন্তু এখান থেকে মারা গেছিল এটা থেকে। আরো অনেক কিছু বিষয় আছে, কিভাবে হলো কিভাবে ছড়ালো ওটা দেখার দরকার নেই, আমরা এখানে মেডিকেল সায়েন্স স্কুলে বুঝতে আসিনি। ওকে, পিজন রিভোল্ট সম্বন্ধে আপনাদের কারো জানা আছে? বলুন, কারো জানা আছে তো বলুন আমাকে, প্লিজ প্লিজ বলুন আমাকে। পিজন রিভোল্ট সম্বন্ধে কারো কোনো জানা আছে? প্লিজ বলুন আমাকে, বলুন প্লিজ, কারো জানা আছে এই সম্বন্ধে? যে জানা থাকে তাহলে আপনার রিভাইজ হয়ে যাবে, জানা না থাকে তাহলে জেনে নিন। ওকে, এখানে কি হলো, যখন 100 ইয়ার্স ওয়ার হলো এবং ব্ল্যাক ডেথ হলো, তখন কিন্তু মানুষের যে একটা যুদ্ধের ফলে কি হয়, যুদ্ধ কি খুব ভালো জিনিস? যুদ্ধে কখনো কি কারো উপকার হয়েছে? যুদ্ধে শুধু হয়েছে কি, যারা রাজনৈতিক দল তাদের স্বার্থ চরিতার্থ হয়েছে। ক্ষতি হয়েছে কার? সাধারণ মানুষের। ক্ষতি হয়েছে কার? যেসব যোদ্ধারা মারা গেছে। ক্ষতি হয়েছে কার? যোদ্ধার ফ্যামিলিতে। সেক্ষেত্রে এখানে কি হলো, এখানে কিন্তু মানুষের যখনই যুদ্ধ হলো, যুদ্ধের ফলে কি হয়, সব জিনিসের দাম বেড়ে যায়, সবকিছু হাহাকার লেগে যায়। তখন সরকার কি করে, তখন সরকার ট্যাক্স বাড়িয়ে দেয়। ট্যাক্স বাড়লে সরকারের ঘরে টাকা আসবে, তাদের কাজ হয়ে যাবে। যখন ট্যাক্স বাড়লো, ট্যাক্স এত পে করতে লাগলো মানুষ, এত পে করতে লাগলো, মানুষ কিন্তু একদম খেপে গেল। মানুষ খেপে গিয়ে সরকারের বিরুদ্ধে তখন বিদ্রোহ করতে লাগলো, রাজদ্রোহী। তারা গিয়ে কি করলো, তারা গিয়ে লন্ডনের টাওয়ার কিন্তু ক্যাপচার করে ফেললো। এর ফলে কি হলো, যারা যারা এই বিপ্লবী ছিল তাদের সবাইকে কিন্তু মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হলো, কারণ মানুষ এত ট্যাক্স পে করতে আর পারছিল না। কারণ ট্যাক্স যদি বেশি হয় তাহলে মানুষের কিন্তু সবসময় ক্ষতির দিকটাই বেশি হয়। ঠিক আছে, এই জিনিসটা ট্যাক্স রাজি ছিল না কমন পিপল, একদম ঠিক। তাহলে কি হলো, অ্যানাদার নেম ওয়াট টেলার্স রেবেলিয়ান বা গ্রেট রাইজিং, এতে অ্যানাদার নেম কার না, তো এই পিজন রিভোল্ট। এই নামগুলো কিন্তু মনে রাখবেন আপনারা। ডেট কত, 30 মে নভেম্বর, এই 30 মে টু নভেম্বর 1381। ওকে, কজ ব্ল্যাক ডেথ and 100 years war, socio-economic and political tensions generated by Black Death, high taxes for 100 years war. Wat Taylor and John Bell, যার নাম অনুসারে হয়েছে কিন্তু, and John Ball led the revolt। এই দুজন ছিল মেন, কি ছিল এটা, প্রোটাগনিস্ট যুদ্ধে।
ইট ওয়াজ দ্য রিভোল্ট অফ লোয়ার ক্লাস পিপল। কারণ হায়ার ক্লাসে কোনো প্রবলেম নেই, যখনই কোনো কিছু সমাজে প্রবলেম দেখা যায় সব থেকে বেশি প্রবলেম হয় লোয়ার ক্লাসের। হায়ার ক্লাস ঠিক নিজে ম্যানেজ করে নেবে, ঠিক আছে তো, হায়ার ক্লাস ঠিক নিজেকে ম্যানেজ করে, কিন্তু লোয়ার ক্লাসে চিরকালই প্রবলেমটা হচ্ছে। লোয়ার ক্লাসটা কিন্তু দে পেড হিউজ ট্যাক্সেস ইন 100 ইয়ার্স ওয়ার। তারা 100 ইয়ার ওয়ারের জন্য কিন্তু প্রচুর ট্যাক্স পেমেন্ট করতে হতো। তারপরে যখন আপনি দেখবেন কোনো মানুষকে আপনি অত্যাচার করছেন, সে যদি নরম গোছের হয়, সে আস্তে আস্তে সহ্য করবে সহ্য করবে সহ্য করবে সহ্য করবে, কিন্তু যখন সে বাস্ট হবে না, ভয়ঙ্কর রকম ভাবে বাস্ট হবে। আর কোনদিন কারো ভাবা উচিত নয় কাউকে আমি শোষণ করছি মানে সে সারা জীবন শোষিত হয়েই যাবে হয়েই যাবে হয়েই যাবে, আমি সবসময় হাততালি দিয়ে যাবো, এটা কিন্তু কখনোই সম্ভব নয়। এর এমন ফল আসবে পুরো উড়ে যাবে একদম, টাকা খুঁজে বা টিকিটুকু পাওয়া যাবে না। চিরকাল আছে ব্রিটিশরা ভারতে এমন অত্যাচার করলো যে প্রত্যেকে একদম হাতে অস্ত্র তুলে নিল, বোমা তুলে নিল। সে ক্ষুদিরাম বলুন বা আপনি ভগৎ সিং বলুন, রাজগুরু সুখদেব, এরা কি করলো? তাই সুভাষচন্দ্র বোস, সুভাষচন্দ্র বোসের কি শখ হয়েছিল এমনি এমনি যে আমি গোটা জাপান জার্মানি ঘুরে বেড়াবো, আমি যুদ্ধ করবো, তা তো নয়। অত্যাচার, কেউ এই অত্যাচারটা সহ্য করে মুখ বুঝে থেকে যায়, যা হচ্ছে হচ্ছে, আমি নিজেরটা কোনো রকম বাঁচিয়ে তেল দিয়ে চলি, আমার ঠিক হয়ে যাবে। আর কেউ বলছেন না, আমি ভালো থাকলেও, উনি আইএস আইসিএস আইসিএস ছিল, ইন্ডিয়ান সিভিল সার্ভিস কোয়ালিফাইড, এটাই সুভাষচন্দ্র বোস। তার কি দরকার ছিল এরকম ভাবে? তাকে জেলে যাওয়ার কি দরকার ছিল? কিন্তু আইসিএস পরীক্ষা কোয়ালিফাই করে সেটা বড় একটা অফিসার হয়ে একটা চাটুকার হয়ে বসে থাকতে পারতো, তাকে সুযোগ ছিল পরিষ্কার, কিন্তু সে করেনি। কেন? তাদের নিজের কোনো ব্যাপার ছিল না, সে জীবনটা পার করে দিত, বাবা উকিল ছিল, কোনো ব্যাপার ছিল না তার। কিন্তু সে দেখলো কি দেশের জনগণের কথা, ভবিষ্যৎ প্রজন্মের কথা। যখনই কোনো মানুষ ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করবে না, তার উদ্দেশ্য মহৎ। আর সে শুধু মনে করে আমি নিজে ঠিক থাকি ভাই, লোকে কি হলো আমার দেখার কোনো প্রয়োজন নেই, আমি একটা ঠিকঠাক লাইফ লিড করবো, আমার পরিবারের জন্য আমি টাকা জমিয়ে রাখবো, আমার ছেলে মেয়েকে আমি একটা বড় স্কুলে পড়াবো, তাদেরকে ভালো মন্দ খাওয়াবো, মাঝে মাঝে একবার করে খুব টাকা থাকলে বিদেশ ট্যুর নিয়ে যাবো, না একবার এই দীঘা পুরী দার্জিলিং বা খুচরো গোয়া, আর একবার হচ্ছে কাশ্মীর, একবার মানালি, এই বাস আমার লাইফ সেটেল ভাই। দেশের কি হচ্ছে, জনগণের কি হচ্ছে, সাধারণের কি হচ্ছে, আমার কোনো কিছু, আই ডোন্ট কেয়ার। এই মনোভাব যদি থাকে, সে কিন্তু মানুষ নয়। সে আর পশুর মধ্যে কোনো ডিফারেন্স নাই। একটা পশুকে দেখুন আপনারা, পশুর কাজ কি? জন্মালো, বড় হলো, সন্তান উৎপাদন হলো, মারা গেল। তার চাহিদা কি? মেনলি চাহিদা হচ্ছে দুটো, একটা খাদ্য, একটা তিনটে, মোটামুটি এটা থাকার জায়গায় তুমি আশ্রয় মাথায় বুঝতে পারলে হলো, আর হচ্ছে কি সন্তান উৎপাদন, বাস। খাদ্যটা হচ্ছে মেন। এই যদি তার হয়ে যায়, আর তার কিছু দরকার নেই, সে পশুকুলের কথাও ভাববে না। যদি এতটা বুদ্ধি থাকতো তাহলে সে পশুকুল না মানুষই হয়ে যেত তাহলে। আর মানুষের কি? মানুষ একটা পশু, সোশ্যাল এনিম্যাল বলা হয় মানুষকে। মানুষের কাজটা কি? সোশ্যাল কেন কথাটা এসছে? কেন নট অনলি এনিম্যাল কেন নেই? কারণ মানুষ সমাজে একে অপরের দশে মিলি করি কাজ, হারি জিতি নাই লাজ, এই যে কথাগুলো বলে গেছে, শুধু মুখস্থ করে আওড়ালে হবে না, জীবনে ইমপ্লিমেন্ট করতে হবে। আমি পরীক্ষায় বাবা আমি প্রিপারেশন নিলাম, আর একটা বন্ধু এসছে আমার, তাকে আমি কোনো হেল্প করবো না, এটা করলে কিন্তু হবে না। সবাইকে হেল্প করে চলুন, দেখবেন আপনার নিজস্ব জ্ঞান বাড়বে, তার নিজস্ব জ্ঞান বাড়বে আপনার। আপনি যদি কাউকে পড়ান, আপনার নিজস্ব জ্ঞান বাড়ে, অবশ্যই বাড়ে। আমি ধরুন নেট কোয়ালিফাই করেছি, এবার আমি যদি না পড়াই, আমি চুপচাপ বসে থাকি, কবে একটা কলেজের চাকরি আসবে তবে পড়বো, আই ডোন্ট কেয়ার। তাহলে কি হবে জিনিসটা? জ্ঞানটা কি বাড়বে আমার আস্তে আস্তে? বয়সটা তার 20-21 নাই যে আমি এখন ঘরে বসে পড়বো আবার নতুন করে, হয় না, নেভার, কখনোই সম্ভব নয়। আপনাদেরকে পড়াচ্ছি, আমি কি দেখে আসতেই পড়াটা? অবশ্যই আমার যতই পড়া থাক, আমাকে কিন্তু আবার একবার দেখে আসতে হচ্ছে, তার মানে কি আমার রিভিশন হচ্ছে, তার মানে আমার রিভিশন হচ্ছে, তার মানে আমার পড়তে হচ্ছে। আর পড়ানোর মাধ্যমে কি হয়? আপনাদের হেল্প হচ্ছে, কিছুটা হলেও আপনাদের হেল্প হচ্ছে, তাই না? আমি চেষ্টা করি কি সবসময় যাতে মানুষ মিনিমাম অ্যামাউন্টটা পে করে ক্লাস করতে পারে। আমি কোনো ইনস্টিটিউশনের নাম করছি না, তারা নিজের ফান্ডা 10,000 12,000 যা নিচ্ছে নিক, আমার দেখার কোনো প্রয়োজন নেই। আমি চেষ্টা করি কি, যারা আমাকে চেনে বা জানে বা যারা আমার কাছে পড়ার চেষ্টা করছে, আমি চেষ্টা করি যে তারা যেন মোটামুটি ভাবে একটা মিনিমাম অর্থ পেমেন্ট করে তারা যেন পড়তে পারে এখানে।
আমার কাছে এমন লোক আছে যারা হয়তো টিচার, যারা হয়তো কলেজে পার্ট টাইমার, বা পার্ট টাইমার তখন না, এখন স্যাক্ট হয়ে গেছে, তারা নেট পড়ছে আমার কাছে, তাদের জন্য যা ফিস একজন যে আছে তার জন্য সমান ফিস। আমি একজন কেউ চাকরি করে, কেউ প্রাইমারি টিচার, তার কাছে বললাম না দাদা আপনার কাছে তো হবে না, আপনার কাছে 999 টাকা, আপনি আমাকে 2999 দিন, সে দিতে পারতো, তার ক্ষমতা আছে, কিন্তু তাও আমি নিইনি। কেন? সবসময় ইকুয়ালিটি। এবার আমি চেষ্টা করছি কি, এর অনেকেও আমাকে রিকোয়েস্ট করে যে স্যার 999টা ওয়ান টাইম আমার বেশি লাগছে, একটু কমিয়ে দিলে হয়, আমি তাকেও কমিয়েছি। কেন কমিয়েছি? ওয়াই? কারণ আমি চাইছি আমার দ্বারা যেন দুটো মানুষের উপকার হয়। তাছাড়া আমি ফ্রি ক্লাসও করাই, আপনারা দেখতে পাচ্ছেন ফ্রি ক্লাস হচ্ছে। আপনারাও চেষ্টা করবেন, একটা মানুষের সবসময় উচিত কি যে আমি অপর মানুষকে হেল্প করবো, যাতে বলে যে পিসাচ নয়, টাকা পয়সা চুষে খায় না। এই জিনিসটা মাথায় রাখার চেষ্টা করবেন, দেখবেন আপনি যদি লোকের উপকার করেন, লোকে আপনার উপকার করবে এসে। নবোদয় বিষয়টা, আরে সিলেবাসটা আমাকে পাঠান তো একটু, আমি সিলেবাস খুঁজে পাইনি, চেষ্টা করেছিলাম 2 মিনিট সময় দিয়েছিলাম, খুঁজে পাইনি আমি। আমাকে একটু পাঠান তো, আমি নবোদয়টা দেখছি তাহলে একবার, আমাকে প্লিজ একবার পাঠান। কুতুব খান 100% শিওর পাঠাবেন আমাকে, আমি কিন্তু ভুলে যাবো, আমার মাথায় কিছু থাকে না। আমাকে যদি আপনি বলেন স্যার এই কাজটা বলেছিলাম করেননি কেন, আপনি রেগে গেলেন, আমার সত্যি কথা বলছি আমার মনে থাকে না। আমি আজকের ঘটনা বলছি, আমি প্রথমে এলাম, আমি গ্রামের বাড়ি গেছিলাম দুপুরবেলায়, প্রথমে মোবাইলটা ফুল করলাম, মোবাইলটা ফুল করে ওপর থেকে নিচ থেকে ওপরে এসে মোবাইলটা নিলাম, তারপরে ঘড়ি ভুল করলাম, ঘড়িটা আবার নিচ থেকে এসে ওপরে এলাম, তারপরে দেখছি কি পার্টস ভুলে গেছি, সেটাকে আবার নিয়ে গেলাম, যে লাস্টে 10 মিনিট বসে বসে চোখ দিয়ে জল বেরিয়ে গেল আগে, এত ভুলছি কেন, আমার কিন্তু এই জিনিসটা হয়, ভুলে যাই আমি। ঠিক আছে, আমাকে কি বললাম, আমি কিন্তু আমাকে বারবার মনে করাবেন, স্যার আমি যদি বলি কোনো জিনিস দেবো, স্যার কেন দিলেন না বলে চেঁচাবেন, কিন্তু আমি ভুলে যাই। আমি কি জানেন, নেট পরীক্ষা আগে, এর আগেরটা তার আগেরটা নেট পরীক্ষা গেছিলাম বসতে আমি, আমার খুব ভালো মনে আছে, আমি বর্ধমানে সেন্টার ছিলাম, এটা হোটেল নিয়ে রাতে ছিলাম, আমার সবকিছু ডকুমেন্টস রেডি, আমি ভাবছি আমি হিরো হয়ে যাচ্ছি, গরিবের আঙ্কেল, কি আর বলবো, আমি পরীক্ষা দিয়ে যাচ্ছি, ঠিক আছে তো। এবার আমার সবসময় আমি ব্যবহার করি কি, প্যান কার্ড আইডি হিসাবে। কেন ব্যবহার করি? কারণ প্যান কার্ডটা হারিয়ে গেলে আবার করা যায়, ভোটার বা আধার হারিয়ে গেলে কিন্তু কপালে দুঃখ আছে, আমি ওটাকে ভুলে যাবো, কোথায় ফেলে দেবো, আমি মানে নিই না ওটাকে, আমি প্যান কার্ডটা নিয়ে যাই। এবার পার্স থেকে পার্স তো অ্যালাউ নেই নেট পরীক্ষাতে, আমি ছবিটা নিলাম, আর আমি আইডি কার্ডটা নিলাম, অ্যাডমিটটা হাতে নিয়েছি। এবার হোটেল থেকে বেরিয়ে গেছি টোটো করে আমি। এবার আমার আইডিটা, আমার আইডি মানে প্যান কার্ড প্লাস এটিএম কার্ড দুটো পাশাপাশি থাকে, দেখবে আমার এখনো আছে, দিয়ে আমার মানি ব্যাগটা এখানে থাকে, আমি দেখাচ্ছি আপনাদের, আমার প্যান কার্ড এবং এটিএম কার্ড আমার পাশাপাশি থাকে। এবার আমি প্যান কার্ডের বদলে এটিএম কার্ডটা নিয়ে নিয়েছি, দিয়ে গেছি পরীক্ষার হলে ঢুকতে, সই সাবুত সবকিছু চেক টেক করলো, চেক টেক করার পর আমি যখন ঢুকছি আমি, তখন আমাকে বলছে এই এক্সকিউজ মি এক্সকিউজ মি, কি হলো? বলছে তুমি এটিএম কার্ড নিয়ে কোথায় যাচ্ছ? আশ্চর্য, কই দেখি, এরকম দুটোই একই জিনিস, আমার গুলিয়ে গেছে, একই সাইজ একই সব। এবার দেখুন, এবার আমি এইটার বদলে আমি এইটাকে নিয়ে চলে গেছি, যার হাতে করে ধরে দাঁড়িয়ে আছে, আমাকে তুমি এটিএম কার্ড নিয়ে কোথায় যাচ্ছ, আমার যে পরীক্ষা প্যান কার্ড, প্যান কার্ড এটিএম কার্ড, ভালো করে দেখো। আমি দেখলাম কি হবে এবার, বললাম যে তোমার মাথায় বুদ্ধি খেলে গেল, আমার তো ডিজি লকার আছে, হ্যাঁ তাহলে অ্যাকসেপ্টেড, ডিজি লকার থাকলে অ্যাকসেপ্টেড, ডিজি লকারটা খুলে দেখালাম, তখন আমাকে আবার অ্যালাউ করলো পরীক্ষাতে। ভাবুন তাহলে কি অবস্থা, এই হচ্ছে অবস্থা। আমি যদি কিছু বলি আমাকে মনে করে দেবেন। ওকে, নেক্সট দেখুন, বেশি কথা বলা হয়ে গেল। রেজাল্ট কি হলো? স্যাকিং অফ টাওয়ার অফ লন্ডন অ্যান্ড মাস এক্সিকিউশন অফ রয়্যাল অফিসিয়ালস। ঠিক আছে, সবকে এক্সিকিউট করা হয়েছে, সবকে মেরে ফেলা হয়েছিল। ইভেন্চুয়াল সাপ্রেশন, রিভোল্ট অ্যান্ড এক্সিকিউশন অফ রেবেল লিডার্স, যারা এই যে বিদ্রোহকারী, যে মেন বিদ্রোহকারী, তাদের সবকটাই কিন্তু একবারে সুলে চড়িয়ে দেওয়া হলো। ওকে, এবার ইম্পর্টেন্ট ইয়ার্স কিছু আমরা দেখে নেবো, কি কি আছে। 1962 থেকে ইংলিশ বিকাম দ্য কোর্ট, ল্যাঙ্গুয়েজ অফ কোর্ট। ওকে, 1363 ইংলিশ বিকাম দ্য ল্যাঙ্গুয়েজ অফ পার্লামেন্ট, আর 1386 ল্যাঙ্গুয়েজ অফ স্কুল টিচিং। তাহলে ইংলিশের এই যে এভলিউশন, ইংলিশের এই যে আমাদের উৎপত্তি, সেটা আমাদের কিন্তু এই সালগুলো থেকে মনে রাখতে হবে, কি করে হয়েছিল আমাদের এখানে। আমাদের ভারতবর্ষ চার্টার আইন বা উড ডেসপ্যাচ, এগুলো পরে কিন্তু ভারতবর্ষ ইংলিশের একটা বিশাল ইমপ্লিমেন্ট হয়ে গেছিল। আগে আমাদের কোর্ট ল্যাঙ্গুয়েজ কি ছিল কে বলতে পারবে? আমি পড়িয়েছি হায়ার এডুকেশন সিস্টেমে,
ইংলিশের আগে আমাদের কোড ল্যাঙ্গুয়েজ কি ছিল বলুন? ইংলিশের আগে আমাদের কোড ল্যাঙ্গুয়েজ কি ছিল বলুন? ইংলিশের আগে আমাদের কোড ল্যাঙ্গুয়েজ কি ছিল? কে বলতে পারবে? বলুন। ইংলিশের আগে আমাদের কোড ল্যাঙ্গুয়েজ কি ছিল? আমি পড়িয়েছি, বলুন। আচ্ছা, আমি একটা জিনিস ভেবে পাই না, এই যে গ্রুপটা আছে, এই গ্রুপে এই মেসেজগুলো কে করে? অপরচুনিটি টু ওয়ার্ক ফ্রম হোম অ্যান্ড মেক এ লিভিং, এগুলো আমার দেখলে এটাকে রিমুভ করতে হবে, এখন রিড করে দিই আপাতত। কাজকর্ম নাই পৃথিবীতে, সংস্কৃত, নো নো নো, আমি পেপার ওয়ানে পড়িয়েছি আপনাদের, আপনাদের তো বলার কথা মৌসুমী খাতুন, বৈশাখী চ্যাটার্জি, আপনারা ইংলিশ নেটের কোর্সে আছেন। পার্সিয়ান, পার্সিয়ান ছিল কোড ল্যাঙ্গুয়েজ, সেটাকে হাটিয়ে দিয়ে ইংলিশ চলে এসেছিল। এটা কিন্তু মনে রাখতে হবে পরীক্ষায়, ঠিক আছে? এবার আসছে আমাদের অথার্স গুলো কে কে। অথার্স গুলো প্রথমে হচ্ছে, আমি দেখুন এই যে অথার্স গুলো হয়েছে প্রত্যেকটা আমি কিন্তু ক্রোনোলজিক্যালি করেছি, কারণ নেট পরীক্ষায় বা যে কোনো পরীক্ষায় ক্রোনোলজিটা খুব জিজ্ঞেস করে। ক্রোনোলজি কিন্তু মাস্টার সব করে লেখকগুলো যে কথাগুলো এনেছি আমি প্রত্যেকটা কিন্তু ক্রোনোলজিক্যালি এনেছি, এগুলো কিন্তু আপনারা পরপর সাল অনুযায়ী পড়বেন। প্রথম হচ্ছে কি স্যার জন ম্যান্ডেভিল, he published a French book of travels between 1357 to 1371. He crossed the sea in 1322, 1322 সে সমুদ্র পার করে ঘুরতে গেছিল। There is a controversy that the real author of the book is said to be Jean de Bourgogne, ঠিক আছে তো, প্রোস লিখেছিল সে আর কি। He explored many countries in Asia. He wanted to write a travel memoir, ঠিক আছে? তাহলে কি বইটার নাম কি? ট্রাভেল অফ স্যার জন ম্যানভিল, ঠিক আছে? ওয়াজ অরিজিনাল রিটেন ইন ফ্রেঞ্চ, ফ্রেঞ্চে লেখা ছিল 1356 এবং সেটাকে ইংলিশে ট্রান্সলেট করেছিল 1375। ওকে, এগুলো কিন্তু মনে রাখতে হবে আমাদের। ক্রিস্টোফার কলম্বাস অ্যান্ড মার্কো পোলো ওয়ার ইনফ্লুয়েন্সড বাই দিস বুক। ক্রিস্টোফার কলম্বাস কি জন্য বিখ্যাত? কমন মানে জেনারেল নলেজে কোশ্চেন, সবাই পারবেন, বলুন। ক্রিস্টোফার কলম্বাস কি জন্য বিখ্যাত? এইসব পিডিএফ গুলো হোয়াটসঅ্যাপেও দেবো, এইসব পিডিএফ গুলো আপনারা গ্রুপেও পেয়ে, সরি গ্রুপ বলছি, ইয়েতে কি যেন বলে এটাকে, কোথায় পড়াচ্ছি আমি, ওয়েবসাইট, অ্যাপ্লিকেশনও পেয়ে যাবেন, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে এই যে ক্রিস্টোফার কলম্বাস কে ছিলেন বলুন দেখি, চট করে একজন। ডিসকভারি অফ আমেরিকা, ঠিক, একদম ঠিক, ডিসকভারি অফ আমেরিকা, আমেরিকা তিনি ডিসকভার করেছিলেন, খুঁজেছিলেন। ডিসকভার মানে কিন্তু তৈরি করা নয়, ওরা কিছু কি আমি রিসার্চে পড়ে দিয়েছিলাম ডিসকভার জিনিসটা কি। অ্যান্ড মার্কো পোলো ওয়ার ইনফ্লুয়েন্সড বাই দিস বুক, এই ঘুরতে যাওয়া মানুষ কিন্তু বই পড়েই কিন্তু মানুষ এই ঘুরতে যাওয়া ইত্যাদি কিন্তু প্ল্যানিং করে, ঠিক আছে? মানে ইনফ্লুয়েন্সড হয় বা ইন্সপায়ার হয় এসব দেখে। ওকে, আর বাংলা সিনেমা আর বলিউড সিনেমাতে এখন সাউথ দেখে একেবারে ইনফ্লুয়েন্স ইন্সপায়ার্ড জেরক্স মেশিন সব হয়ে যাচ্ছে, টলিউড অ্যান্ড বলিউড সাউথ দেখে, সেরকম মুভি দেখাও ছেড়ে দিয়েছি। জন বারবার, ফার্স্ট স্কটিশ পোয়েট, ঠিক আছে? হি স্টাডি ইন অক্সফোর্ড অ্যান্ড প্যারিস। হিজ হিজ দ্য হিস্ট্রি কিওয়ার্ড, হিস্ট্রি অফ স্কটল্যান্ড, হিজ দ্য হিস্ট্রি অফ স্কটল্যান্ড স্ট্রাগল ফর ফ্রিডম 1286 টু ডেথ অফ ব্রুস ইন 1332, এত ইম্পর্টেন্ট নয়। দ্য সেন্ট্রাল থিম অফ দ্য ব্যাটল অফ ব্যানকোবার্ন, ঠিক আছে তো, ব্যানকবার্ন, এগুলো মনে রাখবেন, শুধু এই সালটা মনে রাখবেন আর এই ওয়ার্ডটা, এই লোকটার নাম মনে রাখবেন, বাস তাই হয়ে গেল। এটা ক্রোনোলজিতে দিতে পারে, বদমাশি করে, অতটা ইম্পর্টেন্ট নয়। ওয়াইক্লিফ, এ হচ্ছে ইম্পর্টেন্ট কথার একটা, কি বলছে ওয়াইক্লিফ? হি ওয়াজ এডুকেটেড অ্যাট অক্সফোর্ড, সে অক্সফোর্ড থেকে পড়েছে। হি রোড মেনি ল্যাটিন বুকস, হি ট্রান্সলেটেড দ্য বাইবেল, সব ঠিক ছিল যতক্ষণ পর্যন্ত ল্যাটিন বুক লিখেছিল, সব ঠিক ছিল। যখনই সে বাইবেলটাকে ট্রান্সলেট করলো তখনই কিন্তু একটা ভয়ঙ্কর কেস ঘটে গেল। এই এর যে বাইবেল ট্রান্সলেশন, এর বাইবেল ট্রান্সলেশনে কিন্তু প্রোটেস্ট্যান্ট ভাব এটা দেখা দিল, যে তৎকালীন যে রোমান ক্যাথলিক, যে পুরো একদম চার্চে গিয়েই ছাড়াই কোনো মানে গডকে ইয়ে করা যাবে না, চার্চই সব, যা পোপ বা ক্লার্জিরা যা বলবে সেটাই একদম 100% সঠিক, তার বাইরে কিছু নাই,
শুধুমাত্র যা বইয়ে লেখা আছে সেটাই আমার সঠিক, তার বাইরে কিছু নাই, এই জিনিসটা কিন্তু বেরিয়ে গেল। একে বলা হয় কি প্রিকারসার অফ প্রোটেস্ট্যান্ট। সে কি ছিল? হি ওয়াজ আ প্রিস্ট, হি ইজ কল্ড দ্য মর্নিং স্টার অফ রিফরমেশন। তাকে বলা হয় কি মর্নিং স্টার অফ রিফরমেশন। কি রিফরমেশন? প্রোটেস্ট্যান্ট। হি ইজ হি হি আছে, হি ইজ ফলোয়ার হবে, এটা কি ভুলভাল লেখা। His followers were called Lollards. Important line. এই ওয়াই টিপের ফলোয়ার কি বলা হয়? লোলার বলা হয়। ঠিক আছে, লোলার একটা মুভমেন্টও ছিল একটা। লোলার মুভমেন্ট কি? প্রিকারসার অফ প্রোটেস্ট্যান্ট মুভমেন্ট। এই যে প্রোটেস্ট্যান্ট মুভমেন্ট এগেনস্ট অফ রোমান ক্যাথলিক চার্চ, তাদের যে প্রিকারসার, পূর্বসূরি, প্রিকারসার মানে কি? পূর্বসূরি। প্রিকারসার অফ রোমান্টিসিজম আমরা পড়েছিলাম, কলিন্স ইত্যাদি ছিল, ব্লেক। তেমনি কিন্তু এখানে প্রিকারসার অফ প্রোটেস্ট্যান্ট মুভমেন্ট এরা। লোলার্স আর কল্ড হেরেটিক্স হু ডু নট বিলিভ ইন গড ইন ক্যাথলিক চার্চ। ওকে, হেরেটিক্স বলা হতে আরেকটা নাম লোলার্সদের। এগুলো কিন্তু মনে রাখবেন আপনারা, শর্ট কোশ্চেন কিন্তু এগুলো দিতেই পারে। এইবার সবথেকে কন্ট্রোভার্সিয়াল যে এর বুক কি না, তো ওয়াইক্লিফস বাইবেল। হি ট্রান্সলেটেড বাইবেল ইন ভার্নাকুলার ইংলিশ ফ্রম ল্যাটিন ফর দ্য লোয়ার ক্লাস পিপল ইন 1382 থেকে 1395 এর মধ্যে। ঠিক আছে, আবার হিজ হয়ে গেছে লেখাগুলো, কি করে অটো কারেক্টে মনে কিছু ভুলভাল নিয়ে নেয় নাকি, কে জানি, ঠিক জানি না। এটা দাগ হচ্ছে না, কাজও করছে না। দেখুন তাহলে কি হলো, মানুষ যখন কিছু আপার ক্লাসের জন্য লেখে না, আপার ক্লাস বা শিক্ষিতরা কি করে সবসময়, শিক্ষিতরা কিন্তু কোনো সময় প্রোটেস্ট করতে খুব একটা সাহস পায় না। তারা যে মাঠে নেমে লড়াই করবে সেই জিনিসটা কিন্তু তারা করতে পারে না। তারা লেখালেখি বা ওই তথাকথিত বুদ্ধিজীবী ফেসবুকে দুটো বাতেলা দিয়ে দেবে, তারপর টিভিতে একটু পপুলার হচ্ছে, টিভিতে এসে বড় বসে বসে বাতেলা দেবে, দু চারটে গান লিখবে, দু চারটে কবিতা লিখবে, বাসুদেব প্রতিবাদ কিন্তু হয়ে গেল। ওরা মাঠে নেমে কিছু করতে পারে না। তাহলে যখন এই যে এই ওয়াইক্লিফ বাইবেলটা লিখলেন লোয়ার ক্লাস পিপলের জন্য, ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ, সহজ সরল ভাষায়, যাতে তারা সবাই যেন পড়তে পারে। কিছু কিছু রাইটারের লেখা আছে যেগুলো কিন্তু আমরা পড়তে পারি না, খুব সহজে হয়তো প্রবলেম হয়, তখন আমরা সেটা ফেলে দেওয়া। যদি খুব সহজভাবে কিছু লেখা থাকে না, আমরা সেটা পড়ে কিন্তু আয়ত্ত করতে পারি এবং সেই জিনিসটা নিতে পারি, তার প্রতি আমাদের একটা ফ্যান ফলোয়িং কিন্তু বেড়ে যায়। তাই এত সুন্দরভাবে ওই জিনিসটা প্রোটেস্ট্যান্ট মুভমেন্টের মধ্যে এত সুন্দর জিনিসটা বুঝিয়েছিল যে সবাই কিন্তু এর ফলোয়ার্স হয়ে যেত, তাদেরকে বলা হতো লোলার। এবার তিনি কমন পিপলের জন্য লিখেছিলেন। এবার তার যে বাইবেলটা সেটা কিন্তু একটা বিশাল একটা বিদ্রোহের সূচনা করে দিল। তার ফলে কি হলো, তার ফলে হিজ বাইবেল ওয়াজ ব্যান্ড। রোমান ক্যাথলিকদের এত পাওয়া ছিল, তার বাইবেলটাকে কিন্তু কি করলো, ব্যান করে দেওয়া হলো। ঠিক আছে, তার বাইবেলটা কি করা হলো, ব্যান করে দেওয়া হলো। তারপর কি আছে, জন অফ ট্রিভিসা। তার একটাই ভালো প্রোজ ওয়ার্ক আছে কি, হিগডেন্স পলিক্রনিকন। ঠিক আছে, তো এটা হচ্ছে তার ইম্পর্টেন্ট ওয়ার্ক। তাহলে এই হচ্ছে তার ইম্পর্টেন্ট ওয়ার্ক। নেক্সট দিন আমরা পড়বো কি, নেক্সট দিন আমরা পড়বো ল্যাংল্যান্ড, গাওয়া অ্যান্ড চসার। নেক্সট দিন আমরা পড়ে নেবো। দি ক্যান্টারবুরি টেলসটা আমরা কিন্তু নেক্সট দিন পড়ে নেবো। তাহলে আমাদের এজ অফ চসার কিন্তু কমপ্লিট হবে একদম। তাহলে আজকে এই অবধি থাক। যদি আপনারা কেউ অ্যাডমিশন নিতে চান তাহলে কিন্তু আমাদের কোর্সে অ্যাডমিশন নিতে পারেন। এখনো পর্যন্ত আমাদের অফারটা চালু আছে। অফারটা কি অফার না, তো এসএলএসটির যে অফারটা আছে আমাদের, সেটা হচ্ছে যে 999 টাকায় একদম লাইফ টাইম পর্যন্ত কিন্তু ভ্যালিডিটি আপনাদের আছে। কোন কোন বিষয় পড়ানো হবে না, তো আমাদের পড়ানো হবে এই এসএলএসটি এবং পিএসসি যে পরীক্ষাটা, দুটো পরীক্ষায় আমাদের কিন্তু একটা কোর্সেই পড়ানো হবে, এসএলএসটি এবং পিএসসি। ওয়ান টাইম পেমেন্ট 999 টাকা। 999 টাকা পেমেন্ট করবেন একবারই, এবং কোর্সের ভ্যালিডিটি কত, কোর্সের ভ্যালিডিটি কিন্তু আপনাদের লাইফ টাইম থেকে যাচ্ছে, আমি দেখিয়ে দিচ্ছি। এবং আপনারা কোর্সে কি পাবেন সেটাও বলে দিচ্ছি। এই দেখুন আমাদের কোর্সে, দেখুন আমাদের কোর্স প্রাইস হচ্ছে কি, এবার কিন্তু কোর্স প্রাইস বেড়ে যাবে 6000 টাকা। ঠিক আছে, কোর্স প্রাইস হচ্ছে আমাদের 6000 টাকা। কি লিখছে, 6000 টাকা, ডিসকাউন্ট 5001 টাকা। ঠিক আছে, কি পড়ানো হয়, এসএলএসটি পিএসসি, সপ্তাহে 3 দিন লাইভ ক্লাস, ক্লাস রেকর্ডিং, প্রত্যেকটা টেক্সট ধরে ধরে আমাদের পড়ানো হয়। ঠিক আছে, লাইন বাই লাইন অ্যানালিসিস, সেখানে অনেকেই পড়ছে তারা বলতে পারবে। টেক্সটের বাংলা এবং ইংরেজি সামারি, টেস্ট সিরিজ, মক টেস্ট, ডাউট সলভিং সেশন, 1:1 মেন্টরশিপ।
এবং যখনই আপনারা অ্যাডমিশন নেবেন মোটামুটি আপনারা 90% সিলেবাস কমপ্লিট পেয়ে যাবেন SLST 9-10টাই এবং 11-12 এর কিছু। ঠিক আছে, আপনারা দেখতে পাবেন এখানে প্রত্যেকটা কিন্তু ডিটেলসে ফোল্ডার করে পড়ানো আছে, নোটস দেওয়া আছে এবং আমাদের সবকিছু ভিডিও ডিটেলসে পড়ানো আছে। সিস টু অঙ্কার, ও টু দা ওয়েস্ট উইন্ড, স্কাইলার্ক, ইউলিসিস, নাইট অ্যাঙ্গেল, অটাম, সবই আমাদের কিন্তু লাগুন, লোটাসিটা, রামস অ্যান্ড দ্য ম্যান, এগুলো সবই কিন্তু আমাদের পড়ানো আছে। যদি আপনারা অ্যাডমিশন নেন তাহলে সঙ্গে সঙ্গে আপনার রাইডার সবই আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, তাহলে আমাদের অফার কিন্তু আর বেশি দিন নেই, খুব জোর 2 থেকে 3 দিন আছে। যদি আপনারা অ্যাডমিশন নিতে চান তাহলে আপনারা নিতে পারেন। ঠিক আছে, থমাস ম্যারিও পড়ানো হবে, সবই পড়ানো হবে, চিন্তা নেই। ঠিক আছে, তাহলে আজকে আমাদের এই অবধি থাকলো। তাহলে নেক্সট ক্লাস আমি কবে আপনাদের জানিয়ে দেবো। ওকে, আজকের মতো গুড নাইট, সবাই ভালো থাকবেন। আমি নোটটা আপলোড করে দিচ্ছি।